চলছে সেরা রাঁধুনি 1422। তুখোর সব রাঁধুনি একের পর এক মুখোমুখি হচ্ছেন কঠিন সব পরীক্ষার। প্রতি সপ্তাহে কমে আসছে প্রতিযোগীর সংখ্যা, কিন্তু বাড়ছে চ্যালেঞ্জ। আর এবার শুধু রান্নার দক্ষতায় নয়, প্রমাণ করতে হচ্ছে নিজের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও। তাই প্রতি পদেই নিতে হচ্ছে প্রস্তুতি, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর তারই ধারাবাহিকতায় এবার তারা নামছে ফুড ফর ফ্যামিলি চ্যালেঞ্জে। শিল্প এ আমারই নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ, জানি আমি সেরা। আমি আগেই সেরা রাঁধুনি 1422-এর সেরা 8 খাবার তৈরি করেছিলেন দেশের এক ঝাঁক স্টার সেলিব্রিটির জন্য। সবার মাথায় তো থাকে আসলে, কারণ এই জায়গাটায় অনেক প্রফেশনাল। আমাদের তো ফিল্মে হিরোইনদের একটা বদভ্যাস আছে যে খাবার পেলে কে অনেক মোটা হয়ে যায়। জাজদের জাজমেন্ট আর সেলিব্রিটিদের কাছে সেলিং এ পাওয়া মার্কসের ভিত্তিতে বাদ পড়ে যান তাপসী ও অ্যানি। সরি, আজকে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। প্রিয় দর্শক, আমি রুমানা মালিক মুনমুন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1422-এ, দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো, যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা রাঁধুনিরা লড়ছেন রান্নায় শ্রেষ্ঠত্ব অর্জনের খেতাবের লক্ষ্যে। হ্যাঁ দর্শক, আর এই লড়াইয়ের বিজয়ী পেতে যাচ্ছেন 15 লক্ষ টাকা। শুধু তাই না, প্রথম ও দ্বিতীয় রানার আপ পেতে যাচ্ছেন 10 লক্ষ ও 5 লক্ষ টাকা যথাক্রমে। প্রিয় দর্শক, আপনারা জানেন এবারের সেরা রাঁধুনির ফরম্যাটটি একটু ভিন্ন। রান্নায় দক্ষতার পাশাপাশি আমরা সেরা রাঁধুনির মাঝে খুঁজছি একজন উদ্যোক্তার গুণাবলী, যিনি শুধু রান্নাই করবেন না, রান্না করার পাশাপাশি তিনি তার রান্না অন্যের কাছে আকর্ষণীয় করে তুলবেন। আর সেই লক্ষ্যে আমরা এই মহামঞ্চে মহা লড়াই শুরু করেছিলাম 18 জন রাঁধুনিকে নিয়ে, যে কারণে তারা তাদের পরিবার পরিজন সবাইকে ছেড়ে এখানে একসাথে রয়েছেন, মুখোমুখি হচ্ছেন কঠিন কঠিন সব চ্যালেঞ্জের। আর এই একটু একটু করে তাদের সম্পর্কের গভীরতাও কিন্তু বেড়েছে। ঠিক যেমন একটি পরিবারের মধ্যে হাসি, আনন্দ, দুঃখ, বেদনা, মাঝে মাঝে একটু একটু ঝগড়াও হয়, হবে না কেন, একটা পরিবারে তো এটা হতেই পারে। হ্যাঁ দর্শক, আমাদের প্রতিযোগীরা যেন একটা পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। হ্যাঁ দর্শক, সেই পরিবারটি হচ্ছে সেরা রাঁধুনির পরিবার। যদিও এই পরিবারের সবাইকে আমরা একসাথে রাখতে পারিনি, কারণ কম্পিটিশনের ফরম্যাট অনুযায়ী বিভিন্ন চ্যালেঞ্জের পর এক এক করে বিদায় নিয়েছেন 12 জন। আপনাদের দুটি দলের মধ্যে টিম এর তুলনায় আপনাদের আর্নড অ্যামাউন্ট ইজ লেস, ইটস 1900, সো সরি। তবে আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদেরকে তো বিদায় জানাতেই হবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। শগুফতা আপা, আপনি পেয়েছেন 1740-এ। হাসনাত, আপনি পেয়েছেন 16। শগুফতা এবং হাসনাত, আজকে আপনাদেরকে বিদায় দিতে হচ্ছে। ফরাদিবা এবং কণা, দুঃখিত, আপনাদের সেরা রাঁধুনি 1422-এর যাত্রা এখানেই শেষ হচ্ছে। তাপসী, অ্যানি, সরি, আজকে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। একটু আগে বলছিলাম আমাদের এই সেরা রাঁধুনি পরিবারের কথা,
যেখানে প্রতিযোগীরা একে অন্যের সাথে একটা চমৎকার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন। আর তাই যারা চলে গিয়েছেন তাদেরকে বাকিরা এখনো মিস করেন। চলুন শুনে নিই তাদের কাছ থেকে কিছু কথা। শালাপা এবং অভিরূপ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সেরা রাঁধুনি 1422-এর অংশ হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অভিরূপের সাথে অনেকদিন থাকতে গিয়ে তার সাথে মোটামুটি একটা ভাইয়ের মতোই সম্পর্ক। সে মানে বলে যে আপনি আমার বড় ভাইয়ের মতোই। যাওয়ার পরেও এখান থেকে সে মানে কয়েকবার আমাকে ফোন করেছে, আমিও ফোন করেছি, তার ফ্যামিলির ব্যাপারগুলো আমাকে সে বলল। তারপর এখন আমি তাকে খুব ফিল করি যে রুমে আমি যেহেতু একা এখন, তো ওই জিনিসটা আমি বুঝতে পারি আসলে সে কতটা ভালো ছিল। আর সবসময় আমরা দুজনেই যা করতাম মানে আমরা একজনকে একজন শেয়ার করতাম, যদিও আমরা একজনের কন্টেস্টেন্ট ছিলাম কিন্তু শেয়ার করতাম। তো ওই দিক থেকে যথেষ্ট পজিটিভ মাইন্ডেড ছেলেটা। আর এখন আমাদের সম্পর্ক আছে, আমরা বিশ্বাস করি এবং সম্পর্কটা থাকবে। এবং এই সম্পর্কটা আসলে এখানে আসার পর থেকেই হওয়া, এটা অনেক বড় কিছু। এবং হয়তো অন্য কোনো একটা মঞ্চে হয়তো তার সাথে আবারও দেখা হবে, আমাদের যোগাযোগটা থাকবে। বরিশালে মোটামুটি যাদের সঙ্গে প্রোগ্রাম করেছি সবাই পরিচিত ছিল। তো যখন শুনলাম যে আমাদের 1 মাসের জন্য একটা রিসোর্টে রাখা হবে, তখন অনেক বেশি একটু ভীতি কাজ করছিল। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন মেন্টালিটির মানুষজন আসবে, তাদের সঙ্গে কি করে অ্যাডজাস্ট করব। আমাদের তখন গ্রুমিং সেশন চলতো সারাদিন, শেষে রাতে এসে দেখা যেত আমি, এনি আপু আর শিমু আপু ছিল রুমমেট। তো আমি আর এনি আপু দুজন মিলে অনেক গল্প করতাম, রাত ভোর হয়ে যেত। তো আমি প্রতিদিনই যখনই কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতাম আপুকে বলতাম যে আপু আমরা যদি বাদ পড়ি একই সঙ্গে যেন বাদ পড়ি, না হয় আমি এই কষ্টটা সহ্য করতে পারবো না যে তোমাকে ছেড়ে আমি রুমে একা থাকবো। এরপরে আমাদের যখন 31st রাউন্ডটা হলো, তো ওই দিন গ্রুপ টাস্ক ছিল, আপু আমার গ্রুপে পড়েনি, অন্য গ্রুপে ছিল। তো ওই দিন দেখা গেল আপুর গ্রুপ সহ আপুরা এলিমিনেট হয়ে গেল। তো আমরা তো বুঝতে পারিনি যে ওটা আমাদের সঙ্গে ফান করা হয়েছে। আমি মানে অঝরে কাঁদছিলাম। আর আপু অনেক শক্ত, মানে তার প্রফেশনের সাথে যেটা যায়, আপু অনেক মানে হার্ড মেন্টালিটির একটা মেয়ে এবং অনেক বেশি বাস্তববাদী। তো আপু অনেক নিজেকে কন্ট্রোল করছিল। যখন আমি আপুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলাম, তখন আপু আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এরপরে যখন মানে দেখলাম যে আমাদের সঙ্গে ফান করা হয়েছে, আপু এলিমিনেট হয়নি, তখন আমার মানে খুশি আর যেন মানে ধরে রাখতে পারিনি। তো লাস্ট এপিসোডে আপু বাদ পড়ে গেল এবং যথারীতি আপু অনেক বেশি নিজেকে কন্ট্রোল করলো, কিন্তু ওই দিনও আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপুর সাথে ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, কিন্তু আপু ছিল আমার বড় বোনের মতো। আমি অনেক কিছু বুঝতাম না, জানতাম না, আপু আমাকে অনেক ব্যাপারে গাইডলাইন দিত। এনি আপু তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো, আর আমার জন্য অনেক দোয়া করবে, অনেক ভালো থাকবে। এক রুম থেকে আরেক রুমে এরকম এভাবে চেঞ্জ করতে করতে আমি যাদের সাথে ছিলাম তারা সবাই অন্য কটেজে চলে যায়, আমি একা এবং নতুন একটা গ্রুপের সঙ্গে পড়ি। সেদিন খুব বেশি আমার মন খারাপ ছিল। আমি আসলে একা হয়ে আবার নতুন একটা বন্ডিং তৈরি করা, এইটা আমি মানে মেনে নিতেই পারছিলাম না। ওর মধ্যেই ছিল ফারাদ দিবা, কণা, শম্পা এবং সাবিনা। এরা সবাই খুব কাছে আসে, খুবই আন্তরিক, এবং এরা বলে আমরা আবার নতুন করে আমরা বন্ধু হব। তা যাই হোক, আবার আমি চলে আসি। সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, রিলেশন খুবই তৈরি হয় এবং সবাই খুবই মানে হেল্পফুলভাবেই আমরা থাকি। তার মধ্যে ফারাদ দিবার কথা বিশেষভাবে আমি বলতে চাই। ও দেখতে ছোট ছিল আর বয়সেও ছোট, কিন্তু ওর মন মানসিকতা অনেক মানে হাই ছিল। ও সব সময় যে কোনো জিনিস নেগেটিভভাবে চিন্তা করতো না, সবসময় সে পজিটিভভাবে চিন্তা করতো। এবং তার আরেকটা বিশেষ গুণ ছিল, সে একজন নিউট্রিশন ছিল এবং আমরা যে কোনো বিষয়ে রুমের সবাই তার কাছে হেল্প নিতাম, নিউট্রিশনের বিষয়ে অনেক কিছু জানতাম। আর ও নিজের কাজ বাদ দিয়ে আমাদেরকে সাহায্য করতো, সময় দিত। ওর সাথে আমার গ্রুমিংও হয়। গ্রুমিংয়ের ক্লাসে ও আমার কাছাকাছি সব সময় বসতে চায় এবং আমরা যখন গ্রুপ তৈরি করি তখন সে সব সময় বলতো আপু আমি যেন তোমার গ্রুপে থাকি। তারপর ও যেদিন চলে যায় সেদিন আমি মানে অবাক হয়ে যাই, ও একটুও কাঁদে না, ওর খুব মন খারাপ হয়। কিন্তু আমি যখন পরে ফিরে এসে রুমে দেখি ও অনেক জোরে জোরে হাউমাউ করে কাঁদে। সেই স্মৃতিটা আসলে আমি ভুলতে পারছি না। সে খুব মানে কাঁদে। তখন আমি ওর কাছাকাছি যাই না, ভাবলাম যে ও কান্না করে একটু রিল্যাক্স হোক, মনটা ভালো হয়ে যাক। পরে সে আবার স্বাভাবিক হয়ে ফিরে এসে ও আমাকেই
জড়িয়ে ধরে বলে, আপু আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে সেরা 3-এ দেখতে চাই, আর আমার বিশ্বাস তুমি সেরা 3-এ থাকবে। যেহেতু ফার্স্ট টাইম আমার লাইফে এমন হয়েছে যে একটা রিসোর্টে এসেছি যেখানে কেউই পরিচিত নেই, বাট সবারই একটাই লক্ষ্য যে সবাই উইনার হওয়ার জন্য এসেছে। তো ফ্রেন্ডশিপ হবে কিনা, একসাথে থাকতে পারবো কিনা, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো ফার্স্টের দিনই আমার আমি খুঁজছিলাম যে কার সাথে আমার হবে, কার সাথে আমি একটু কথা বললে আমার শেয়ার করতে পারবো। আমাদের রুমে ছিল তাপসী আপু, তো ওনার সাথে ফার্স্টে একটু বন্ডিং হচ্ছিল, একটু ভালো লাগছিল ওনাকে। তো একটু কথা বলার পর উনি আমাকে শেয়ার করছিল। এরপরে যখন একটা রাউন্ড ছিল, বিয়েবাড়ির রাউন্ড, তো বিয়েবাড়ির চ্যালেঞ্জের আমি খুবই চেয়েছিলাম যে তাপসী আপু আমার সাথে যাক, কারণ উনি খুবই একজন ধীরস্থির মানুষ, সব কিছু উনি খুব সুন্দর গুছিয়ে করেন। সেটা আমি যখন রুমি ওনার সাথে থাকি সেটাও দেখি। যখনই একটা চ্যালেঞ্জ শুরু হবে এসেই বলতো, জেনিফা আজকে মনে হয় আমি বাদ পড়বো, আজকে হয়তো আমি পারবো না। তো যেদিন আপু বাদ পড়লেন তার একটু আগে উনি কেন যেন বলছিলেন যে জেনিফা আজকে হয়তো আমি বাদ পড়বো। তা আমি আপুকে বলছিলাম যে আপু এই কথাটা বা আপনি প্রত্যেক রাউন্ডেই বলেন, কিন্তু আজকে কেন যেন আমার মনে হচ্ছে আপনি বাদ পড়বেন। সরি, আজকে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে। কিছুক্ষণ পরে যখন রেজাল্ট দিল, আমি আর আপু পাশাপাশি দাঁড়িয়েছিলাম। তা আপুকে বললো যে বাদ পড়ে, তখন কিন্তু আপুকে বলছিলাম যে আপু তুমি হয়তো বাদ পড়বে, বাট যখন বললেন যে সত্যিই বাদ পড়েছে তো খুব খারাপ লাগছিল আপুর জন্য। উনি যদি অন্য গ্রুপেও থাকতো তারপরেও আমাকে গাইড করতেন। তো থ্যাংক ইউ আপু আমাকে এত মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। আমি চিটং ডিভিশন থেকে যখন আসি, চিটং অডিশনে প্রথম দিন আমাদের 5 জন এবং দ্বিতীয় দিন 5 জন, আমাদের 10 জনকে সিলেক্ট করা হলো। এরপর আমরা যখন ঢাকায় আসলাম তখন আমার সাথে যারা এসেছিলেন চিটংয়ে কেউ কিন্তু আমার রুমমেট হয়নি। আমাদের যে কটেজে রাখা হলো সব অন্য ডিভিশনের মেয়েরা। তখন একটু আমি ঘাবড়ে গিয়েছিলাম যে ওদের সাথে আমার কীরকম আন্ডারস্ট্যান্ডিং হবে, আমি মিশে থাকতে পারবো কি না। তখন আমরা যেই কটেজটাতে আমাদেরকে শিফট করা হলো সেখানে আমি শাইলা আপুকে পেলাম। ওনার সঙ্গে আমার কথা বলতে বলতে অনেক একটা সুন্দর একটা সম্পর্ক হলো। শাইলা আপুর সাথে আমি অনেক গ্রুপ টাস্ক করেছি, টাইম এন্ড মানি চ্যালেঞ্জ একটা করেছি, আর একটা 31st নাইটে করেছি একসাথে গ্রুপে কাজ। তো শাইলা আপু অনেক ভালো ছিল, ওনাকে আমি অনেক রেসপেক্ট করতাম, অনেক সোভার এবং সফট একটা মানুষ, আমার খুবই ভালো লাগতো। আর শাইলা আপু যখন হেরে গেল তখন আর বেকিং দিয়ে, যেটাতে উনি সবচেয়ে বেশি পারফেক্ট ছিলেন, আমার মানতে বিশ্বাস হচ্ছিল না যে আপু সেখানে হেরে গেল। তখন আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। আর আপু যাওয়ার সময় বলছে যে সাবিনা আমি তো চলে যাচ্ছি, আমি তোমাকে আর মনিরুলকে দেখছি অনেক স্ট্রং, তো তোমাদেরকে আমি আশা করি তোমরা অনেক দূর যাবা। তো যখন আমরা 24 ক্লোজ হয়ে গেলাম তখন আমাদেরকে কটেজ শিফট করা হলো। তো আমি কখনোই কটেজ শিফট করতে চাইনি, কারণ যাদের সাথে ছিলাম তারা মোটামুটি সবাই ওই কটেজে থেকে গিয়েছিল। তো বেটার আমাকে নেক্সট যে কটেজে দেওয়া হলো সেখানে যে আমি চুপ করে বসে আছি, কারণ আমার একজনের সাথে বেড শেয়ার করতে হবে এবং আমরা ছোট্ট একটা রুমে 3 জন। এটা নিয়ে আমি অনেকক্ষণ মন খারাপ করে চুপ করে বসে আছি। তো ফাইনালি সাগুপ্তা আপু ওই রুমে আগের থেকেই ছিল। তো সাগুপ্তা আপু আমাকে অনেক করলো যে তোমার কাভার্ড ইউজ করবা, তুমি যেটা খুশি সেটা ইউজ করবা, তোমার যেরকম সুবিধা তুমি সব সুবিধা এখানে পাবা, আপু তুমি মন খারাপ করো না। বেসিক্যালি সাগুপ্তা আপু আমাকে অনেক হেল্প করতো। সাগুপ্তা আপু এবং আমি মনের দিক থেকে অনেক মিল পেতাম। এখানে আসার পরে প্রচণ্ড ঠান্ডাতে আমি একটু অসুস্থও হয়ে যাই। আপু সবসময় বলতো তানিয়া এত কথা বলো না, তানিয়া একটু চুপ থাকো, গলায় প্রেশার পড়ছে, সবসময় একটা গাইডের মতো আমাকে গাইড করে রাখতো। এটা অনেক ভালো লাগতো। ফ্রেন্ড, সবসময় একটা ফ্রেন্ডের লুক আপুর ভিতরে আমি পেতাম। থ্যাঙ্কস আপু, তুমি ছিলা বলে আমি আসলে অনেক ভালো করতে পেরেছি। আপু যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে একটা কথা বলেছিল যে আমি জানি তুমি অনেক উপরে যাবে এবং আমি তোমাকে বেস্টে দেখতে চাই, টপ 3 তো অবশ্যই, এবং আমি তোমাকে বেস্টে দেখতে চাই। তো আপু তোমার কথা আমার অবশ্যই মনে থাকবে, তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো এবং আমার জন্য অনেক দোয়া করো। দর্শক শুনলেনই তো, যারা বিদায় নিয়েছেন সেরা রাধুনী 1422 থেকে তাদেরকে এখনো কতটা মিস করছেন আমাদের সেরা 6। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেয়ার। আর হ্যাঁ, জানেনই তো আজকে প্রিপারেশন এপিসোড, আমাদের নেক্সট চ্যালেঞ্জ সম্পর্কে কিন্তু এখনো প্রতিযোগীদের জানানো হয়নি। সেটা কি সেটা জানতে আমাদের সাথেই থাকুন। ফিরছি কিছুক্ষণের মধ্যে এই ছোট্ট বিরতির পর। সেরা
সেরা রাঁধুনি 1422-এ। প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে সকল প্রতিযোগীরা চলে গিয়েছেন তাদেরকে কতটা মিস করছেন আমাদের সেরা 6। এবার আমরা সেরা 6-এর গল্প শুনবো। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায়। সাইফা আলম সঞ্চি, বরিশালের মেয়ে সাইফা আলম ডিগ্রি নিয়েছেন এগ্রিকালচারে, তাই ফুড প্রোডাকশন আর প্রসেসিং এ বেসিক নলেজ তার ভালোই রয়েছে। আর কুকিং এর ক্ষেত্রে আইডল মানেন তার ফুপুদের। সাইফার বিশ্বাস, বয়সে ছোট হলেও রান্নায় তিনি কম পারদর্শী নন। সেরা রাঁধুনির মঞ্চে প্রমাণ করতে চান সেটাই। কতবার ভেবেছি আপনা ভুলে। দিল্লুপা বেগম, বগুড়া থেকে আসা দিল্লুপা বেগম পেশায় পুরোদস্তর গৃহিণী। বাংলাদেশের আর 10টা গৃহিণীর মতো বাঙালি খাবার রান্নায় তিনি দারুণ পারদর্শী। তবে নিজের আগ্রহের জায়গা থেকে শুধু বাঙালি রান্নায় নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি, ভিনদেশি খাবার রান্নাতেও বেশ হাত পাকিয়েছেন। ওই যে ঝড়ের মেঘের কোলে। তানিয়া জামান, খুলনার মেয়ে তানিয়া জামানের রান্নায় বেশ আগ্রহ। নিজের সেই আগ্রহ থেকে কুকিং এর উপর বেশ কিছু অ্যাডভান্সড লেভেলের কোর্স ও ট্রেনিং করেছেন তিনি। ফ্যামিলি থেকেও পেয়েছেন পূর্ণ সমর্থন। কতটুকু শিখেছেন তা পরীক্ষা করতেই বেছে নিয়েছেন সেরা রাঁধুনির প্ল্যাটফর্মটিকে। খারাপ শেখেননি বলাই যায়, কারণ ইতিমধ্যে বেস্ট পারফর্মার হয়েছেন পরপর 2 বার। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতি নেয়ার। কোথাও যাবেন না, কারণ বিরতির অন্য প্রান্তে জানতে পারবো আমাদের প্রতিযোগীদের নেক্সট চ্যালেঞ্জে কি কি করতে হচ্ছে। আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতির পর সেরা রাঁধুনি 1422-এ। এতক্ষণ তো অনেক গল্প শোনানো হলো, আমি একা একা বক বক করে যাচ্ছি। তো এবার একটু স্পেশাল মানুষদেরকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ দর্শক, আমাদের এই আয়োজনে আমাদের সেরা 6-এর চেয়ে আর স্পেশাল কে হতে পারে? লেটস নাও ওয়েলকাম আওয়ার স্টানিং 6 অফ সেরা রাঁধুনি 1422। ওয়েলকাম এভরিওয়ান। ওয়াও, লুকিং গ্রেট অ্যান্ড কনফিডেন্ট। আরও একবার অভিনন্দন, সেরা 6-এ আপনারা। সো একবার জোরে হাততালি দিয়ে দিই আপনাদের উদ্দেশ্যে। ওকে, সময় হয়েছে নেক্সট চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলার। নেক্সট চ্যালেঞ্জ নিয়ে কতটা আশাবাদী আপনারা? অনেক? জি আপু, 100%। ওকে, সাবিনা আপা, অনেকদিন হয়ে গেল তো আমাদের সাথে এখানে আছেন, এত দূর এসেছেন, তো বাসায় সবচেয়ে বেশি কাকে মিস করেন? আমার মেয়েকে করি, হাজবেন্ডকে করি, মেয়েকে বেশি। মেয়ের বয়স কত? ওর হয়েছে এখন 18। 18? শি ইজ গ্রোন আপ। তারপরও সন্তান তো সন্তানই। তা তো বটে, অবশ্যই সব মায়ের কাছে তার সেই। সন্তান সবসময় ছোট। হ্যাঁ। তো যখন সে শুনলো আপনি সেরা 6-এ, তার রিঅ্যাকশন অনেক, হ্যাঁ, আমার যখন খুব মানে মাঝে মাঝে হয় যে
প্রথম মানে এতজনকে ডিঙিয়ে আমি এই পর্যায়ে আসবো, যখনই ফোন মা এরকম, না মা তুমি পারবে পারবে, অনেক কিন্তু আমাকে ইয়ে করে সে। আর তার ফ্রেন্ডরা সবাই ফ্রেন্ডদেরকে বলছে আন্টি যেন পারে। জেনিভা, মনে মনে কিছু বলছিলেন? মার কথা ভাবছিলাম। তাই আপনার মা নাকি আপনার শাশুড়ি মা? আমার শাশুড়ি। ওকে, এখন তিনি কেমন আছেন? এখন মাছ বেটার। মাচ বেটার। আর যখন শুনেছি আমি টপ 6-এ এসেছি, এখন আরো বেশি হ্যাপি, এবং মন ভালোর সাথে সাথে ওনার শরীরটাও ভালো হয়েছে। বাহ, দ্যাটস রিয়েলি নাইস। দিলরুবা আপা, আপনার ম্যাম। মেয়েকে নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় ছিলেন, হোস্টেলে কিভাবে জি। থাকবে, কি খাবে, তাই না? এখন দুশ্চিন্তা কি একটু কমেছে? মেয়ে তো বড় হয়েছে, সে বুঝতে পেরেছে যে মাকে কোনো টেনশনে রাখা যাবে না। সে সবসময় ফোন দিলেই বলে আমি ভালো আছি, তুমি আমাকে নিয়ে কোনো মানে দুশ্চিন্তা করো না। কিন্তু ছোটোবেলা থেকে এ পর্যন্ত মেয়ে কখনো আমাকে ছেড়ে ওইভাবে তো কখনো থাকেনি, এজন্য এটা আমি মানতে পারিনি অনেক দিন পর্যন্ত, এখনও আমার খারাপ লাগে। মনিরুল ভাই, আপনার কাজের ক্ষেত্রে আপনি যতটুকু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার পিছনে আপনার মায়ের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো তিনি নিশ্চয়ই আমাদের এই আয়োজন দেখছেন, দেখার পর তার কি রিয়াকশন? আম্মার সাথে আমার প্রতিদিন রাতেই কথা হয় আর কি। আম্মা বলে যে আমি সারাদিন টিভির সামনেই বসে থাকি, ওই যে প্রমো যেটা দেখায়, ওই যে ওখানে তোকে একটু একটু দেখা যায়, ওটা দেখার জন্য আমি বসে থাকি। আর বিশেষ করে যখন শুক্র শনিবারে যখন অনুষ্ঠান দেখায়, উনি আরও বান্ধবী ডেকে নিয়ে আসে, বাসায় একটা আয়োজন করে, বসে খুব মজা করে দেখে আর সারাক্ষণ আমার জন্য দোয়া করে। এবং মানে আমি আসলে আমার মানে মায়ের জন্য অন্যরকম খারাপ লাগে যে অনেকদিন মাকেও দেখতেছি না, কিন্তু প্রতিদিন রাতে একবার হলে আমি কথা বলি মায়ের সাথে। দ্যাটস রিয়েলি নাইস অফ হার। আমাদের সকলেরই প্রত্যাশা থাকবে যে আপনাদের পরিবারের কথা বলছিলেন, পরিবারের সকল সদস্য অপেক্ষায় রয়েছেন কবে আপনারা বাড়ি ফিরবেন। আর বাড়ি ফেরা তো শুধু এই না যে বাড়ি চলে এসো, আপনারা সেরা রাঁধুনের মতো একটা বিশাল মঞ্চ থেকে একটা সম্মাননা নিয়ে যাচ্ছেন, তো এটাই অনেক বড় প্রাপ্তি। তো আমি নিশ্চিত প্রত্যেকের পরিবারের সদস্য প্রত্যেককে নিয়ে অনেক গর্ববোধ করছেন। অলরাইট, আমাদের আড্ডা তো অনেক হলো, এবার একটু নেক্সট চ্যালেঞ্জ সম্পর্কে তো জানা দরকার। তো তার আগে আপনাদের কুকিং স্টেশনে আপনারা চলে যান। ওকে, প্রিয় দর্শক, আমাদের নেক্সট চ্যালেঞ্জ সম্পর্কে আমরা জানবো, তবে সেটি সম্পর্কে জানাতে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত দুই বিচারকের মধ্য থেকে একজন, culinary এক্সপার্ট রাহিমা সুলতানা রিতাকে। লেটস ওয়েলকাম হার। ওয়েলকাম। মাই ডিয়ার পার্টিসিপেন্টস, নাও ইউ আর টপ 6। আমার খুব ভাল লাগছে সবাইকে দেখে। আর আসলে আমি শুনছিলাম যে সবাই বেশ বাড়িকে মিস করছে, কিন্তু এখানে যে সবাই মিলেমিশে এক হয়ে আছে সেটাও কিন্তু একটা পরিবার, তাই না? প্রত্যেকেই এক পরিবার হয়ে আছে। আসলে ফ্যামিলির কথাটা কেন এলো সেটা আমি বলছি, কারণ আপনাদের নেক্সট চ্যালেঞ্জ যেটা হবে, ফ্যামিলি ফুড রান্না করতে হবে। এটাই থাকবে আমাদের নেক্সট চ্যালেঞ্জ। তবে বাকি আরও অনেক কিছু থাকবে, সেটা সাসপেন্স রইল, পরে জানবো আমরা। তো আপা, এখন আমাদের আজকে যেহেতু প্রিপারেশন এপিসোড, সেই প্রিপারেশন এপিসোডে আপনি নিশ্চয়ই আজকে আমাদের প্রতিযোগীদের জন্য বিশেষ কিছু নিয়েও এসেছেন। হ্যাঁ, আমি একটা রেসিপি ওদেরকে নিয়ে শেয়ার করব। আমার সেরা রাঁধুনিরা এখন সবাই খুব ভালো রান্না করে, কিন্তু আজকে আমি তাদেরকে নিয়ে একটা গ্রুপ রান্না করব, মোট 7 জন মিলেমিশে। ওয়াও, আমি তাহলে এখন বিদায় নেব। আপনার স্টুডেন্টদেরকে আপনি বুঝে নিন প্লিজ। সবাই চলে আসে। আচ্ছা, আমরা আজকে যেটা করব, আমাদের খুব ট্রেডিশনাল ফুড মোরগ পোলাও। তো মোরগ পোলাওর জন্য যা লাগছে খুবই সিম্পল জিনিস। আমি এখানে 1 কেজি মানে চিনি গুঁড়া যে চালটা আছে আমাদের, পোলার চাল, সেই চালটা নিয়েছি। তার সাথে আদা রসুন পেস্ট আছে, কাজু বাদাম পেস্ট, তারপর কিশমিশ বাটা মিষ্টির জন্য দেব, দুধ, টক দই, ক্রিম, জাফরান, এগুলো সবই যাচ্ছে। তো আমরা স্টার্ট করি। মোরগ পোলাওতে যেটা হয়, পোলাওটা আর মোরগ মানে মুরগির মাংসটা আলাদা করে রান্না করে নিতে হয়। দিলরুবা আপা, এটা দিয়ে দিন। আমি ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম, আর একটু দিব অয়েল, কারণ আমাদের স্বাস্থ্যের কথাটা একটু মাথায় রাখতে হবে।
পুরাটা ঘি দিব না, 1 টেবিল স্পুন তেল যাবে। এরপর চালটাকে আমরা ভুনে ফেলবো, সাথে কিছু গরম মশলা দেব, একটু তেজপাতা 2টো, দারচিনি, ব্যাস একটু নেড়ে নিতে হবে। এবার চালটা দিয়ে দেব। এখানে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। খুব ভালো করে চালটা ভুনে নিতে হবে। একদম ট্রেডিশনাল থাকবো, উপরে ডেকোরেশন করব আমরা পেস্তা বাদাম দিয়ে। পানিটা দিয়ে দিচ্ছি। এখানেও আমরা ঘি দেব। এর মধ্যে এখন আমি বাটা মশলাগুলো একসাথে সব নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমরা 1 টেবিল চামচ পরিমাণ দিব। একটু পানি দিতে হবে, একটু পানি দিয়ে দাও, ব্যাস আরেকটু। কালারটা হোয়াইট থাকবে, কারণ কোনোভাবেই এটা অন্য কালার হবে না, কারণ মশলার মাপটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে আমরা সুইটটা দিচ্ছি আমি কিশমিশ পেস্ট দিয়ে। এটা এখন দমে থাকবে, একটু নেড়ে দিতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। টক দইটা আমরা যেটা করব চিকেনের সাথে মাখিয়ে রাখবো। এইটা হতে হতে, থ্যাংক ইউ, ভেরি গুড। এখন যেটা করব মাওয়া, সবচাইতে ভালো হয় যদি একটু কেওড়া জল এখানে আমি দিলাম, সাথে একটু ঘি, কেওড়া জল, ঘি, ব্যাস, আর গুঁড়া দুধ একটু মাখিয়ে নাও। এখন যেটা দিব এটা পোস্তদানা। এখন ফ্লেভারটা দেখতে হবে, মূলত একটু পোলাওটা নাড়া দিয়ে দিতে হবে। এটাও প্রায় হয়ে এসেছে, এটা একটু ঢেকে দিব। এই হলো মাওয়া, হয়ে গেল। আচ্ছা, এখন টক দই মেশানো মাংসটা দিয়ে দিচ্ছি। না, আর পানি লাগবে না, আমরা আসলে দুধ দিয়ে রান্না করবো, এটা পানি একদমই ব্যবহার করব না। আমি একটু ঢেকে দিলাম, একটু হোক এটা। এখানে কয়েকটা লং দিচ্ছি, লবঙ্গ আর আস্ত এলাচ, ব্যাস। এখন আমি এই আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি, আর এখান থেকে হাফ রাখবো হলো ডেকোরেশনের জন্য, আর হাফ আমি এই ইসেতে দিয়ে দেব। যেই হাফ দিব ওই হাফটাকে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। দুধ দিয়ে দিচ্ছি, আমার গ্রেভিটাই হচ্ছে দুধ দিয়ে। দুধ আমরা 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম। এবার আমরা একটু দমে দিয়ে দিব। আচ্ছা, এখানে চিকেনটা আমার মোটামুটি হয়েই গেছে, আমরা দমে চলে যাব। আর এখানে কেওড়া জল ভেজানো জাফরান ছিল, আমি দুটোর মধ্যেই সমান করে দিয়ে দিলাম। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। এখন দুটোই ঢেকে দিতে হবে, আর বাকি সব জোন ক্লিন হয়ে যাবে।
এত চমৎকার ঘ্রাণ পাচ্ছি আপা, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই আপা। সরি, সামনে এত সুস্বাদু খাবার থাকলে কথা বলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির অন্য প্রান্তে থাকছে আমাদের আরেকজন জাজ, এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্রের সেশন। সো ওটা মিস করবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, সেরা রাঁধুনি। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ সেরা রাঁধুনি 1422-এ। ইতিমধ্যে আমাদের রীতা আপার তত্ত্বাবধানে হয়ে গেছে একটা মেন্টরিং সেশন। এখন শুরু হবে দ্বিতীয়টি, and yes it is our executive chef শুভব্রত মৈত্রের তত্ত্বাবধানে। So let's welcome him now. Welcome chef. Welcome. Thank you. আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের সেরা 6 জন রাঁধুনিকে, and they are here waiting for your session to start. একটু জেনে নিতে চাই, এই যে সেরা 6কে খুঁজে বের করেছেন, তাদের পোটেনশিয়াল সম্পর্কে, what you're expecting from them একটু যদি বলতেন। I expect an all-rounder. Okay. Because only then they can run a business. ওদের নিচে 5 জন 10 জন কাজ করবে, তারা মিডিয়াতে যাবে, তারা অ্যাডভার্টাইজমেন্টে যাবে, তারা বিজনেসের জন্য গভর্নমেন্টের সঙ্গে অ্যাপ্রোচ করবে, রান্না করবে। সো ইফ দে আর নট ইনটু দ্য ক্যাপাসিটি of to managing everything, then it is not the one. Okay, but I hope আমাদের এখন যে contestants আছেন, they can develop that skill if they don't have it yet. আর আশা করি আজকের সেশন সহ সেই বাড়তি যোগটা হবে আপনাদের কোয়ালিটিতে। তো once again we are going to start the session. So over to you. Thank you. Thank you. So, আগের এপিসোডে কি দেখলে তোমরা? মোরগ পোলাও। এটা বানাতে আর আজকে যেটা দেখলে ডিফারেন্স কিছু আছে? অবশ্যই অনেক গ্রেট। আজকে আমরা আরেকটা নতুন কিছু বানানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বিফ স্টেক। বিফ স্টেক আমরা সব রেস্টুরেন্টসেই খাই, এবং সব রেস্টুরেন্টে খাওয়ার সময় আমাদের মনে হয় যে লাইক যদি বাড়িতে বানাতে পারতাম। অনেকেই চেষ্টা করে বানায়, তো আমিও একবার চেষ্টা করে এখানে বানাচ্ছি, দেখা যাক কী করা যায়। তো বিফ স্টেক বানানোর জন্য আমরা কিছু জিনিস আগে থেকে রেডি করে নিয়েছি, যেমন ধরে নেন ফুলকপি কেটে নিয়েছি ডুমো করে, বিটরুটটা কেটে নিয়েছি, এটা কাটাটা আমরা দেখবো কেমন করে কাটে। আবার এই সব প্রোডাক্ট দিয়ে আমরা আজকে বানাবো হচ্ছে বিফ স্টেক। তো প্রথমে আমরা পানিটাকে গরম করি, এর মধ্যে আমরা আলু, বাকি যে আলুটা একটু সেদ্ধ করতে দেব। আর যে পালং শাকটা আছে, পালং শাকটা আমরা সেদ্ধ করব, সেদ্ধ করার পর সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা করব। তো দুটো প্লেট করব আমরা। দুটো প্লেটের মধ্যে একটাতে দেব হচ্ছে আমরা সর্টেড স্পিনাচটা সর্টে করব, সর্টেড স্পিনাচ, তার উপরে বিফ স্টেক আর একটা ভেজিটেবল। আরেকটা প্লেট করব হচ্ছে আমরা ম্যাশ পটাটো, বিফ স্টেক উইথ মাশরুম সস। পেঁয়াজটা ফাইন চপ করব, কারণ সর্টেড স্পিনাচের সঙ্গে ইউজ করব। পানিতে আমরা এই পালং শাকটা পুরোটা দিয়ে দিই। পালং শাক যখন সেদ্ধ করবেন বা কোনো গ্রিন জিনিস যখন সেদ্ধ করবেন, তখন কি করবেন না? ভেরি নাইস। কেন ঢাকনা দেওয়া যাবে না? ক্লোরোফিল 100 ডিগ্রির ওপর টেম্পারেচারে ডিসকালার হয়ে যায়। এটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করতে হবে। একটু পানি নেব। চেষ্টা করবেন যখন আপনারা বয়েলড ভেজিটেবল বানাবেন, সেদ্ধ ভেজিটেবল বানাবেন, প্রত্যেকটা সবজি যেন আলাদা আলাদা সেদ্ধ করি। যদি রেস্টুরেন্টে করি তাহলে তো কালারটা ইম্পর্টেন্ট, তাই জন্য আমরা আলাদা আলাদা সেদ্ধ করি। তো এখন আমরা এটার পরে সেদ্ধ করব হচ্ছে আলুটা। আর চোকলা শুদ্ধ আলু ইউজ করবেন ম্যাশ পরোটা করার জন্য, তাহলে কি হয় আলুটার মধ্যে পানি বেশি যায় না। তো যখন আমরা বানাবো তখন আমরা টাইট এরকম বানাতে পারবো। যখন আমরা রসুনটা ইউজ করি, গোটা রসুনের কোয়াকে একটুখানি নুন লাগিয়ে হালকা ওভেনে 50-60 ডিগ্রি টেম্পারেচারে কুক করবে। তো ওটা 1-1.5 ঘন্টার মধ্যে সুন্দর একটা রোস্টেড গার্লিক হয়ে যায়।
ডান। এরকম করে গাজর, আলু, পামকিন সবগুলি কাটা যায়। প্লেটে যখন রাখবে তখন প্লেটে এরকম করে এগুলো প্রত্যেকটা দাঁড়িয়ে থাকবে। তো এবারে আমরা শুরু করি মেইন কাজ। স্টেক বানানোর জন্য একটা কোনো তাওয়া টাইপের কিছু একটা নিয়ে নিন। এই স্টেকটার জন্য এই যে এটা কাটা পাওয়া যায়, এটাকে রিবাই বলে, রিবাই স্টেক বা বিফ স্টেক যাই নেন। হালকা গোলমরিচ, সল্ট পেপার দিলাম, সল্ট পেপার দেওয়ার পর একটু অলিভ অয়েল দেন, এবং এটাকে ভালো করে মিক্স করুন। মিক্স করার পরে এটা তাওয়াতে এটা কিন্তু টেম্পারেচারটা হট হতে হবে, মানে তাওয়াটা এতটা হট হতে হবে যেটা সিয়ার হয়ে যায়, তারপরে আমরা টেম্পারেচার কমিয়ে দিতে পারি। হালকা এটা সটে হোক। আর পালং শাকটা যেটা আমরা রেখেছিলাম, পালং শাকটা পানি বার করে নেবেন, নেওয়ার পরে এটাকে চপ করে নেব। পালং শাকটা এই স্পিনাচটা আমরা এটা দিয়ে দিলাম এই অনিয়ন আর গার্লিকের মধ্যে। এটাকে সটে স্পিনাচ বলে। সটে স্পিনাচের মধ্যে একটুখানি বাটার দেবেন ফ্লেভারের জন্য, একটু পেপার পাউডার, একটু সল্ট, এবং বেশি ক্রিমি না করতে চাইলে হালকা ক্রিম দেবেন। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। ম্যাশ পটেটো ডান। বাকি যে ভেজিটেবলগুলো আছে সেই ভেজিটেবলগুলোকে আমরা সটে করে নেব। যখন এই বিফটা প্রায় হয়ে গেছে, এবার জাস্ট আমরা হাই হিটে এটাকে একটুখানি গরম করে নিচ্ছি। সেরা রাঁধুনি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। সো ডান, বিফ স্টেক উইথ বাটার সটেড ভেজিটেবলস অ্যান্ড মাশরুম প্যানজু দুরকম ভাবে প্রেজেন্ট করা হলো। অল ইয়ার্স। ওয়াও, মানে আরও এক চমক। শেফ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় প্রিপারেশন এপিসোড যে শুধু প্রতিযোগীদের জন্য তা না, আমার জন্য মানে শেখার অনেক কিছু থাকে, খাওয়ার অনেক কিছু থাকে। যাই হোক, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। নেক্সট এপিসোডেই ওনাদের চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জের জন্য কোনো লাস্ট মোমেন্ট টিপস যদি দিয়ে রাখতে চান। Cook from the heart is for the family, so you can only win the family when you cook from the heart. That's all. তাহলে আমরা আমাদের মেন্টরকে এখন বিদায় দিতে পারি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। Thank you. মেন্টরিং সেশন পরপর দুটো হয়েছে, কালকের চ্যালেঞ্জ সম্পর্কে জানা হয়ে গিয়েছে। তো একটু জানতে ইচ্ছে করছে, কালকে কার কথা ভেবে রাঁধবেন সাবিনা আপা? আমার হাজবেন্ডের কথা ভেবে না। ওকে, আমাদের মাঝে যেহেতু একমাত্র মেল কন্টেস্ট্যান্ট এখন মনির ভাই, মনির ভাই আপনি কার কথা ভেবে রাঁধবেন? আমি আমার ওয়াইফ এবং বাচ্চার কথা ভেবে রান্না করব। ওকে, শুভকামনা রইল সকলের জন্য, যেহেতু পরিবারের সদস্যদের জন্য তৈরি করবেন, সেখানে ভালোবাসা, সেখানে স্নেহ সবকিছু মিশে একাকার হয়ে যাবে নিশ্চয়ই। অল দি ভেরি বেস্ট। প্রিয় দর্শক, আমাদের এই সেরা 6 নেক্সট চ্যালেঞ্জে রাঁধবেন পরিবারের কথা ভেবে। কি হবে না হবে এখনই বলা যাচ্ছে না, জানেনই তো সেরা রাঁধুনিতে এমন অনেক কিছুই হয় যা আগে দেখেননি। তো নেক্সট এপিসোডে কি হচ্ছে সেটা দেখার জন্য আমাদের সাথে যোগ দিন মাছরাঙার পর্দায় প্রতি শুক্রবার এবং শনিবার রাত 9টায়। আর হ্যাঁ, যাওয়ার আগে একটু বলে দিয়ে যাই,
আমাদের রাঁধুনিদের কিচেন অ্যাপ্লায়েন্স দিয়ে সহায়তা করছেন আমাদের অ্যাপ্লায়েন্স পার্টনার ট্রান্সকম ডিজিটাল, তাদেরকেও ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।